জয় হিন্দ বন্ধুরা, সুপার ট্রেডার্স ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকে আমি এমন একটা বিজনেস নিয়ে আলোচনা করব। এই গরমে মানে কন্টিনিউয়াসলি যেভাবে গরম বেড়ে চলেছে, তো এই যত গরম বাড়বে তত কিন্তু এই কোম্পানির বিজনেসটা খুব দুর্দান্তভাবে গ্রো করবে। এবং অলরেডি এই কোম্পানিটা একটা সময় ছোট কোম্পানি ছিল, আজকের দিনে দাঁড়িয়ে এই কোম্পানিটা দারুণ পারফরমেন্স করে দুর্দান্ত একটা জায়গায়ও পৌঁছেছে। এবং ভবিষ্যতেও এই কোম্পানিটা এমন এমন কিছু বিজনেসের সাথে যুক্ত আছে যে বিজনেসগুলো কিন্তু ফিউচারে গিয়েও দুর্দান্তভাবে গ্রো হওয়ার যথেষ্ট সম্ভাবনাও আছে। হ্যাঁ, তো আজকে আমি আপনাদের সাথে এমনই একটা বিজনেস নিয়ে আলোচনা করব যে বিজনেসটা প্রচুর গ্রোথ অপরচুনিটি আছে, এবং যত গরম পড়বে তত এই কোম্পানির সেলস বা রেভিনিউ বাড়বে। এবার সেলস বা রেভিনিউ বাড়লে নেট প্রফিটও বাড়বে, সুতরাং সেখানে কোম্পানির লাভ হবে। কোম্পানির লাভ হলে আপনারও লাভ হওয়ার সম্ভাবনা আছে। তো সমস্ত কিছু বলার আগে একটাই কথা বলবো, সেটা হচ্ছে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমি রেগুলারই ভিডিও দিই, কিছু না কিছু আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তার সাথে সাথে আরও একটা জিনিস যেটা জানিয়ে রাখি, সেটা হচ্ছে আগামীকাল রোববার। তো আমি এর আগে অনেকগুলোই লাইভ করেছিলাম রোববার, তো আগামীকাল লাইভ থাকছে না। তবে আপনাদের অনেকের রিকোয়েস্ট আছে, টেলিগ্রাম চ্যানেলেও অনেকে রিকোয়েস্ট করেছিলেন যে দাদা একটা গুগল মিট করলে খুব ভালো হয়, তাহলে আমরা একে অপরের সাথে কথা বলতে পারবো। তো আমি সেই রকমই একটা চিন্তাভাবনা করেছি। আগামীকাল মোটামুটি রাত্রের দিকে, রোববার রাত্রের দিকে অনেকজনকে পাওয়া যেতে পারে এরকম একটা সম্ভাবনা আছে, এবং যেটা টেলিগ্রাম চ্যানেলেও আমি কথা বলে জানতে পেরেছি সবার কাছে। তো আমি রাত্রের দিকটাই একটা টাইম করে নেব, সেটা আমি টেলিগ্রামে আপডেট দিয়ে দেবো এবং গুগল মিটের লিঙ্কটা দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে। ঠিক আছে, সেখানে আপনারা জয়েন করে নেবেন যারা যারা থাকতে চান, যারা পরস্পর নিজেদের মধ্যে কথাবার্তা বলতে চান। তো সেই ব্যবস্থাটা আগামীকাল রোববার রাত্রের দিকে কোনো একটা সময়, ওই ধরে রাখুন 8:30 বা 9টা 9:30 এরকম কোনো একটা টাইমে করব। ঠিক আছে, তো সেই টাইমের মধ্যে আপনারা ওই লিঙ্কে জয়েন করে ওখানে যুক্ত হয়ে যাবেন। ঠিক আছে, তাহলে মোটামুটি কথাবার্তা হবে সবার সাথেই সবার। তো যাই হোক, শুরু করে নেব। ডিসক্লেমার একদম ক্লিয়ার কাট, কোনো রেকমেন্ডেশন হিসাবে নেবেন না। যে কোম্পানির ব্যাপার আলোচনা করছি, বাই হোল্ড সেল সম্পূর্ণ আপনার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। এবং এই সেগমেন্টটি এমনই একটা সেগমেন্ট যে মানে গ্রোথ অপরচুনিটি প্রচুর খোলা আছে, এবং মানে মেন বিষয় হচ্ছে এই বিজনেসের ডিম্যান্ড আছে মার্কেটে প্রচুর হাই ডিম্যান্ড। তো যেখানে হাই ডিম্যান্ড আছে সেখানে কিন্তু সেই বিজনেস চলবেই। ঠিক আছে, তো কোম্পানি মেনলি যে কাজটা করে সেই কাজটা হচ্ছে, এখন যে ফটোটা ছবিগুলো আপনারা দেখে বুঝতেই পারছেন, সমস্ত এগুলো এসি এবং এসির কম্পোনেন্টস বিভিন্ন এই সমস্ত টাইপের কাজবাজ করে। ঠিক আছে, ম্যাক্সিমাম মানে এই কোম্পানির কাছে যথেষ্ট বড় বড় ক্লায়েন্ট এবং টপ ক্লায়েন্ট আছে। দেখুন, টপ ক্লায়েন্ট একটা কোম্পানির কাছে আছে মানে ভবিষ্যতেও থাকবে, সেটা নির্ভর করছে পরবর্তীকালের ব্যবসার উপর। তবে কোম্পানির কাছে বড় বড় ক্লায়েন্ট থাকা কি খারাপ? না, অবভিয়াসলি ভালো সব সময়ের জন্য, যে কোনো ছোটোখাটো কোম্পানিতেই। তো এই কোম্পানিটাও মোটামুটি এখনও বলতে পারেন ছোটই আছে, তবে এর মধ্যে প্রচুর গ্রোথ পোটেনশিয়াল আছে। মানে যেমন ধরুন ওই এমআরএফ, ডিকসন টেকনোলজি, এই রকম কিছু কোম্পানি যেগুলো কিন্তু অনেক ছোট কোম্পানি ছিল, কিন্তু দারুণ পারফরমেন্স করে আজকে একটা ভালো জায়গায় পৌঁছেছে। এই রকমই টাইপের কিন্তু এই কোম্পানিটার মধ্যেও সেই পোটেনশিয়াল আছে, যেটা আমি দেখতে পাচ্ছি। তো মেনলি কাজটা করা হচ্ছে এই গরমের মানে ঠান্ডা করার যে ব্যাপারটা, সে ব্যাপারটা মেন হচ্ছে এসি
এসির ডিমান্ড প্রচুর পরিমাণে বেড়ে চলেছে। এসির মার্কেট শেয়ার কোম্পানির কাছে দুর্দান্ত আছে। এছাড়া এসির বিভিন্ন কম্পোনেন্টস, মানে এসির মধ্যে থাকা বিভিন্ন রকমের জিনিস, এই সমস্ত টাইপের কাজ করে কোম্পানি। এছাড়া বিভিন্ন রকমের ইলেকট্রনিক্স আইটেম, নানান রকমের ইলেকট্রনিক্স আইটেমের ওপর কোম্পানি কাজ করে প্রচুর পরিমাণে। এছাড়াও কোম্পানি এখন একটা যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা রেলওয়ের মানে ট্রেনের ভেতরকার ছবি। তো রেলওয়ের মধ্যেও কাজ করে কোম্পানি, মানে রেলওয়ের যে এসির কম্পোনেন্টস থাকে, কম্পার্টমেন্ট, সেই সমস্ত বিভিন্ন রকমের কাজকর্মও কিন্তু কোম্পানি করে। এছাড়া কোম্পানি এখন নতুন এই বিজনেসটাতে নেমেছে। তো এইটা কি দেখতেই পাচ্ছেন, এইরকম একটা গ্রিন সার্কিট বোর্ড, ঠিক আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম এইরকম সার্কিট বোর্ড দেখা যায়, ঠিক আছে। এই সার্কিট বোর্ডের কিন্তু মানে আমরা ইন্ডিয়ানরা বাইরে থেকে মানে ইম্পোর্ট করি। তো এই কোম্পানি কিন্তু এখন নিজে এই বিজনেসটা শুরু করেছে, তাহলে বুঝতেই পারছেন। আর এই বিজনেসে কিন্তু প্রচুর হাই ডিম্যান্ড আছে, ঠিক আছে। এবং এই বিজনেসটাও কিন্তু মানে প্রয়োজন লাগবেই। যে কোনো ইলেকট্রনিক্স আইটেমের মধ্যে আপনি ফলো করে দেখবেন যে এই রকম একটা সার্কিট বোর্ড কিন্তু মানে গ্রিন কালারের এইরকম সার্কিট বোর্ড দেখতে পাওয়া যায়। তো এই বিজনেসটাতেও কোম্পানি নেমেছে রিসেন্ট, অনেকক্ষণই বললাম। এবারে কোম্পানিটা তো অনেকেই বুঝতেই পেরে গেছেন আশা করি। তো যদি বুঝতে পারেন কমেন্ট সেকশানে একটু লিখে দেবেন নামটা। তো লাস্ট 6 মাসের আমি ডাটা বের করেছি। কোম্পানির এখন শেয়ার প্রাইস চলছে 7,180 টাকা। তবে লাস্ট 6 মাসের মধ্যে রিসেন্ট একটা ডাউনে গেছিল কোম্পানি, ঠিক আছে। এবং তারপরে কিন্তু ধীরে ধীরে রিকভারিও করছে এবং এখন গরমের সিজন আসছে। একটা 1 বছরের ডাটা যদি দেখাই তাহলে কন্টিনিউয়াসলি যখনই নিচে যায় একটা ইউশেপ তৈরি করে, ইউশেপ, ঠিক আছে। রাইট কোম্পানি অলওয়েজ ইউশেপ তৈরি করবে। এবং গত 5 বছরের ডাটা যদি দেখাই তাহলে মোটামুটি 500% রিটার্ন, এবং ম্যাক্সিমাম রিটার্ন যদি দেখাই ওই প্রায় 500% রিটার্ন আছে, ঠিক আছে। এবারে কোম্পানিটা মোটামুটি এর আগে স্মল ক্যাপ ছিল, এখন মিড ক্যাপে পরিণত হয়েছে। ভবিষ্যতে লার্জ ক্যাপেও পরিণত হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। এটা আমার পার্সোনাল ব্যক্তিগত মতামত, ঠিক আছে, সেটা ভুলও হতে পারে। তো এই দেখুন, একটা জিনিস আপনাকে বুঝতে হবে, সেটা হচ্ছে এই যে ওপরের টপ লেভেল থেকে দেখুন মোটামুটি 50% কারেকশানও হয়েছিল কোম্পানি, ঠিক আছে। 50% কারেকশান বা ক্র্যাশ বলতেই পারেন হয়। কেন? একটা কোম্পানি যখন ছোট থাকে তখন তার মধ্যে অনেক কিছু ব্যাপার আছে, সেগুলো জানতে হবে। সেগুলো আমি সবই ডিসকাস করব। মানে মূল যে ব্যাপারটা সেটা হচ্ছে কোয়ার্টার রেজাল্টগুলো আপনাকে ফলো করতে হবে। এবং তার সাথে সাথে এই যে বিজনেসগুলো সারা বছরই চলবে ঠিকই, তবে একটা সিজনে, মানে এই গরমকালে এই সিজনে প্রচুর পরিমাণে রেভিনিউটা বাড়বে, নেট প্রফিট বাড়বে, ঠিক আছে, যেটা হয়ে থাকে। তো তার এফেক্ট কোয়ার্টার রেজাল্টেও পড়বে। কিন্তু যখন একটা কোম্পানি ছোট থাকে তখন সেই ছোট কোম্পানিতে যখনই কোয়ার্টার রেজাল্ট ঠিকঠাক না আসে তখন সেক্ষেত্রে বড়সড় পিটাইও হয়, সেটাও আপনাকে মাথায় রাখতে হবে। কিন্তু যে বিজনেসে গ্রোথ পোটেনশিয়াল আছে তার পিইও আপনি হাইতে পাবেন, মানে ডিম্যান্ড প্রচুর আছে মার্কেটে। এই জন্য এই বিজনেসের মানে পিইও অনেক হাই আছে। তবে এই হাই পিইতেও মানে ফিউচারে এক্সপেকটেশন করা যাচ্ছে যে এই বিজনেসটা ফিউচারে গিয়েও গ্রো হলে তখন পিই অটোমেটিক নিচে চলে আসবে। সেইভাবেই কিন্তু ইনভেস্টাররা ইনভেস্টমেন্ট করে থাকে কোম্পানির বিজনেস থেকে। তো মেনলি এই কোম্পানির বিজনেসটা এমনই, মানে ভবিষ্যতে গিয়ে এই বিজনেসটা প্রচুর পরিমাণে গ্রো হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। তো যাই হোক, অনেকক্ষণ থেকেই আপনারা বুঝতে পারছেন শেয়ারের নামটা আম্বার এন্টারপ্রাইজ, ঠিক আছে। তো এই কোম্পানিটাকে নিয়ে আপনারা স্টাডি করে দেখতে পারেন। কোনো বাই হোল্ড সেল রেকমেন্ডেশন নয়, জাস্ট এডুকেশন পারপাস ভিডিওটি, ঠিক আছে। আপনি স্টাডি করে দেখবেন কোম্পানির বিজনেস আপনার পছন্দ হলো কি না, বিজনেস সম্বন্ধে পড়বেন, জানবেন, দেখবেন, তারপর গিয়ে ডিসিশন নেবেন সম্পূর্ণ নিজের বুদ্ধিতে। আমার কথা শুনে নয়, কারোর কথা শুনে নয়, কখনোই,
ঠিক আছে। এবার একটা ভালো বিজনেস যখন আপনি পেয়ে গেলেন, ভালো কোম্পানি মানে রাইট কোম্পানি, রাইট বিজনেস, ফিউচারেও গ্রোথ অপরচুনিটি আছে, সব হয়ে গেল। শুধু এগুলো হলেই হবে না, এবার আপনাকে তার সাথে সাথেও চুজ করতে হবে একটা রাইট প্রাইস। তো রাইট প্রাইস দেখুন, কয়েকদিন আগেই 6 মাস আগেও যদি বলেন, তাহলে মোটামুটি এখান থেকে যখন একটা কারেকশন হয়েছিল সেখানেও একটা রাইট প্রাইস ধরা যায় মোটামুটি। এই নিচের যে লেভেলগুলো এবং 1 বছরের চার্ট প্যাটার্ন যদি দেখাই, তাহলে নিচের যত লেভেল আছে এই লেভেলগুলো মোটামুটি বলা যায় রাইট প্রাইস। এবার এই নিচের এক্স্যাক্ট লেভেল আপনি বুঝতে পারবেন না, তো মোটামুটি চার্ট প্যাটার্ন দেখে তো আপনি বুঝতে পারবেন একটা লো লেভেল কোনটা। লো লেভেল, সেই লো লেভেলে আপনি যে কোম্পানিতেই ইনভেস্ট করুন না কেন, সেই কোম্পানির একটু লো লেভেলগুলো মার্ক করার চেষ্টা করবেন। এবার তার সাথে সাথে দেখবেন সেই কোম্পানিটা লার্জ ক্যাপ না মিড ক্যাপ না স্মল ক্যাপ। এবার একটা লার্জ ক্যাপ কত পার্সেন্ট কারেকশান হতে পারে, একটা মিড ক্যাপ কত পার্সেন্ট পড়তে পারে, এবং একটা স্মল ক্যাপ কত পার্সেন্ট পড়তে পারে, এই সমস্ত বিষয়গুলো আপনার কিন্তু মাথায় রাখতে হবে। কন্টিনিউয়াসলি যখন আপনি মার্কেট সম্বন্ধে স্টাডি করতে থাকবেন, তখন আর ধীরে ধীরে আপনার এগুলো পুরো কনসেপ্টটাই ক্লিয়ার হয়ে যাবে। এইভাবে কিন্তু আপনাকে আপনার পোর্টফোলিওটাকে ম্যানেজ করতে হবে। আপনার পোর্টফোলিওতে কতগুলো স্টক আছে, মানে কতগুলো কোম্পানি আছে, সেটা মূল বিষয় নয়। মূল বিষয় হচ্ছে আপনার পোর্টফোলিওটা আপনি ঠিক সময় মতো কতটা ম্যানেজ করতে পারছেন, সেটাই হচ্ছে মূল। ঠিক আছে, তো শেয়ার সংখ্যাটা মেন বিষয় নয়, মেন বিষয় হচ্ছে ম্যানেজ করাটা পোর্টফোলিওকে, এবং পোর্টফোলিওর মধ্যে রাইট কোম্পানি রাখা। হ্যাঁ, এবার তার মধ্যেও কোনো না কোনো কোম্পানির কোনো নেগেটিভ কিছু খবরাখবর আসতেই পারে, বিজনেসে কিছু সমস্যা তৈরি হতেই পারে, সেগুলোও আপনাকে আপডেট থাকতে হবে। ঠিক আছে, সব কিছু জানতে হবে, বুঝতে হবে। তারপর আচ্ছা, 2-4 জন কন্টিনিউয়াসলি প্রতিটা ভিডিওতে কমেন্ট করে যাচ্ছেন ইন্ডাসইন্ড ব্যাংক নিয়ে কিছু বলুন, এবং আপনাদের কমেন্টগুলো এমন টাইপেরই, মানে একটা ছুরি মেরে কথা বলা টাইপের কমেন্ট। আমি সোজাসুজি কথা বলতে ভালোবাসি, লুকিয়ে চুরিয়ে কথা বলতে ভালোবাসি না। মেন প্রবলেম, আপনাদের প্রবলেমটা হচ্ছে কোথায় সেটা আমি বলে দিচ্ছি। আপনাদের প্রবলেমটা, আপনারা এখন নেগেটিভে আছেন এবং ইন্ডাসইন্ড ব্যাংক একটা ক্র্যাশ হয়েছে, সেটা মেন প্রবলেম না। মেন প্রবলেম হচ্ছে আপনাদের, সেটা হচ্ছে আপনার প্রপারভাবে মার্কেটটা না বোঝা এবং কন্টিনিউয়াসলি আমার ভিডিও ফলো না করা। কারণ যেদিনকে ইন্ডাসইন্ড ব্যাংক ক্র্যাশ হয়েছে, সেদিনকে ইন্ডাসইন্ড ব্যাংক নিয়ে আমি পার্টিকুলার ভিডিও দিয়েছি। এবার দেখেন না আপনারা, এবং তারপরেও আমি কন্টিনিউয়াসলি যখন ভিডিও দিচ্ছি, তার মাঝখানে আমি ইন্ডাসইন্ড ব্যাংকের আপডেটও দিয়ে দিই, সেগুলো শোনেন না। আসলে আপনাদের কাছে টাইম নেই, ঠিক আছে, সময় বড্ড কম। এই সময় কমের জন্যই প্রবলেমটা আপনাদের অনেক বড় হয়ে যায়। ঠিক আছে, আমার কথাটা শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু আমি এরকমই কথা বলি। তার জন্য অনেকে আমাকে পছন্দও করেন, অনেকে অপছন্দও করেন, সেটা আমি জানি। ঠিক আছে, যাই হোক, আবার যখন ফার্দার আপডেট আসবে তখন আমি দেব। আমি ভুলে যাইনি, ইন্ডাসইন্ড ব্যাংক আমার কাছেও হোল্ডিং আছে। আপনি একা লসে নেই, লস তখনই যখন আপনি লসে সেল করবেন। ইন্ডাসইন্ড ব্যাংক একটা হিন্দুজা গ্রুপের কোম্পানি, ঠিক আছে, হিন্দুজা গ্রুপ অনেক বড় গ্রুপ, এটুকু বলে দিলাম। এবার ফার্দার যখন আপডেট আসবে, কোম্পানি ইনভেস্টিগেশন করছে, অডিট করছে, অডিট রিপোর্ট যখন দেবে তখন আপডেট জানতে পারবেন। এখন অডিট চলছে, তাহলে আপনাকে যেতে হবে কোম্পানির ম্যানেজমেন্টের সাথে কথা বলতে হবে, তারপর অডিটের রিপোর্টে কী এসছে না এসছে সেগুলো আপনাকে গিয়ে ওখানে জানতে হবে। এখন এখানে বসে বসে আপনাকে জানতে গেলে তখন আপনাকে এই সোশ্যাল মিডিয়াতে যখন ওরা আপডেট করবে কোম্পানি, তখনই আপনি জানতে পারবেন। তার আগে কি কখনো জানা সম্ভব? কোনো মতেই সম্ভব নয়। তাহলে বুঝতে পারছেন আপনার প্রবলেমটা কোথায়? যারা 2-4 জন এরকম বলছেন তাদেরকে বললাম। তো যাই হোক, এবার এই কোম্পানিটা একটু আমরা চলে আসবো ফান্ডামেন্টাল এবং বিজনেস সম্বন্ধে একটুখানি দেখে নিই। দেখুন, আম্বার এন্টারপ্রাইজ ইন্ডিয়া লিমিটেড ইনকর্পোরেটেড ইন 1956, 1956 সাল থেকে ব্যবসা করছে। হ্যাজ এ 23.6% মার্কেট শেয়ার, 23.6% মার্কেট শেয়ার টোটাল রুম এয়ার কন্ডিশনার মার্কেট, মানে এসির দিকেই বলতে পারেন। ঠিক আছে, তো এসির মেনলি কোম্পানির এসির মার্কেট শেয়ারটাই প্রচুর বড়। এছাড়া বাকি সমস্ত জিনিস কি পয়েন্টের নিচে রিড মোর অপশানের মধ্যে আমি ক্লিক করে দিলাম। এবার চলে প্রোডাক্ট পোর্টফোলিও, কোম্পানির প্রোডাক্ট,
ঠিক আছে। নিউ প্রোডাক্ট কী কী আছে 2025-এ সব কিছুই দেখতে পারবেন, ঠিক আছে। কী কী আছে, হ্যাঁ, টাওয়ার এসি, হ্যাঁ, উইন্ডো টপ রোলার, ইনভার্টার, প্রচুর প্রচুর নতুন নতুন বিজনেস প্রচুর শুরু করছে কোম্পানি, এবং বিজনেসটাকে যথেষ্ট সুন্দরভাবে গ্রো করছে। হ্যাঁ, বিজনেস সেগমেন্ট 2023-এ কী আছে, ইলেকট্রনিক্স আইটেম কী কী আছে সমস্ত কিছুই জানতে পারবেন। হ্যাঁ, অটো আইটিতে কাজ করে কোম্পানি, ইলেকট্রনিক্স, আইটি, অটো, ইলেকট্রিক ভেহিকেল, অ্যারোস্পেস, ডিফেন্স, সমস্ত সেক্টরে কাজ করে কোম্পানি, ঠিক আছে। মোবিলিটি অ্যাপ্লিকেশন, এভারেজ মোবিলিটি প্রোডাক্টস ইনক্লুডিং রুম মাউন্টেড এসি ফর কোচেস, যেটা বললাম রেলওয়ের সাথে কোম্পানির ডিল আছে। মোটরস, ঠিক আছে, গাড়িতে, ঠিক আছে। রেভিনিউ দেখুন, কনজিউমার ডিউরেবলস 80% রেভিনিউ আসে কোম্পানির কনজিউমার ডিউরেবলস থেকে, মানে নর্মাল যেগুলো প্রয়োজনীয় জিনিস। ইলেকট্রনিক্স আইটেম থেকে 16% রেভিনিউ আসে। রেলওয়ে অ্যান্ড মোবিলিটি 4% রেভিনিউ আসে। কোম্পানির কাছে বড় বড় ক্লায়েন্ট আছে, দেখুন বড় বড় ক্লায়েন্ট কে আছে, এলজি, হিটাচি, মহিন্দ্রা, ডাইকিন, ব্লু স্টার অ্যান্ড আদার্স, ঠিক আছে। প্রত্যেকটি বড় বড় ক্লায়েন্ট কোম্পানির কাছে, বড় বড় ক্লায়েন্ট কোম্পানি ধরে রেখেছে। এছাড়াও আরও আছে, গোদরেজ আছে, আরও অনেক আছে, ঠিক আছে। তো কোম্পানির ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি কী কী আছে, সমস্ত জিনিস, ক্যাপেক্স প্ল্যান কী আছে কোম্পানির, পিএলআই স্কিম গভর্নমেন্ট ফোকাস করছে, এবং যেটা দেখালাম সার্কিট বোর্ড, সেই সার্কিট বোর্ডটাও তৈরি করছে কোম্পানি এখন রিসেন্ট, ঠিক আছে। তো এই রকম বিভিন্ন ধরনের বিজনেস, মানে যে বিজনেসটা চলবেই, মানে ভবিষ্যতেও এই বিজনেসটাও চলবে, এবং এই সমস্ত জিনিসগুলো খারাপ হলে সেটা রিপেয়ারিং করতেও সেই আইটেমই নিতে হবে, এবং নতুন কিনতে গেলেও আবার কোম্পানির সেলস হবে। এই হচ্ছে ব্যাপার। আশা করি পুরো ব্যাপারটা ক্লিয়ার আপনাদের কাছে। এবার আমি চলে আসবো একটু ফান্ডামেন্টাল। কোম্পানির মার্কেট ক্যাপ কত আছে, 24,390 কোটি টাকা মার্কেট ক্যাপ। তার মানে মার্কেট ক্যাপ কি বলছে, এখনও এখান থেকে অনেক দূর দৌড়ানো বাকি আছে মার্কেট ক্যাপ অনুযায়ী। এবার কোম্পানি অতীতে কীরকম ব্যবসা করলো সেটা একটু দেখি, এবং সেই ব্যবসাটা ধীরে ধীরে কীরকমভাবে বাড়লো সেটা একটু দেখব। তারপরে এই রকমভাবে বিজনেসটা আমরা বুঝে যদি ভবিষ্যতেও এই রকম বিজনেস করতে পারে কোম্পানি, তাহলে ভবিষ্যতেও এরকমভাবে বাড়তে পারে, সম্ভাবনা অবশ্যই আছে। দেখে নিই আমরা পুরো ইয়ারলি, বছরে 2021 থেকেই দেখি বছরে রেভিনিউ কেমনভাবে বাড়ছে। 4টে কোয়ার্টার মিলিয়ে 3,000 কোটি টাকা মাত্র 2021-এ রেভিনিউ ছিল, 4টে কোয়ার্টার মিলিয়ে। তারপরে বেড়ে 4,200 কোটি, বেড়ে 6,900 কোটি, 2024-এ 6,729 কোটি, এখন 9,025 কোটি, একটা কোয়ার্টার এখনও বাকি আছে। এবং এখন তো লাস্ট জাস্ট Q4 রেজাল্ট আসবে, তারপরে Q1 এবং Q2 এই দুটো রেজাল্ট একটু ফলো করবেন, তারপর বুঝতে পারবেন। Q1 এবং Q2 রেজাল্ট কিন্তু দারুণ পারফরমেন্স আসার সম্ভাবনা অবশ্যই আছে। নেট প্রফিট 83 কোটি, 111 কোটি, 164 কোটি, 139 কোটি, এখন 232 কোটি, একটা কোয়ার্টার বাকি আছে, ঠিক আছে। তার মানে রেভিনিউ এবং নেট প্রফিট কী পরিমাণে বাড়ছে ধীরে ধীরে ইয়ার অন ইয়ার বেসিস। এবার কোম্পানির কাছে রিজার্ভস আছে 2,076 কোটি এবং বোরোয়িং আছে 2,032 কোটি, ঠিক আছে। রিজার্ভসের তুলনায় বোরোয়িংটা কম আছে, মোটামুটি সেমই আছে। এবং যে সেগমেন্টে কোম্পানি কাজ করে বোরোয়িং থাকা কি খারাপ না, বোরোয়িংটা নিয়ে কোম্পানি যদি কাজে লাগায়, বিজনেসটাকে তার গ্রো করে, তাহলে সেক্ষেত্রে যথেষ্ট ভালো। কোম্পানির কাছে ফিক্সড অ্যাসেট 2,965 কোটি টাকা, ফিক্সড অ্যাসেটের পরিমাণ বাড়ছে, এবং টোটাল অ্যাসেট আছে 6,427 কোটি টাকা। এবার চলে আসবো শেয়ার হোল্ডিং প্যাটার্নে, যেখান থেকেও আমরা একটু হলেও ইন্ডিকেশন পাই। প্রোমোটার হোল্ডিং মোটামুটি 40%, ঠিক আছে। এবার এফআইজের হোল্ডিং দেখুন মোটামুটি 28.5%, ডিআইজ হোল্ডিং 19%। এফআইজ হোল্ডিং বেড়েছে, ডিআইজ হোল্ডিং বেড়েছে, তাহলে কমলো কে? অবভিয়াসলি পাবলিক, এবং পাবলিকের কাছে 12.5% হোল্ডিং আছে। ধীরে 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 রাইট কোম্পানিতে পাবলিক হোল্ডিং কমতেই থাকে, এবং বড় প্লেয়ার তাদের স্টেক বাড়িয়েই নিতে থাকে।
তো এই হচ্ছে টোটাল কনসেপ্টটা ক্লিয়ার করলাম। আশা করি আপনাদের কাছে আর কোনো ডাউট নেই। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।